ঈদযাত্রায় সদরঘাটে উপচে পড়া ভিড়, যাত্রী চাপ সত্ত্বেও সময় মেনে চলছে ট্রেন, বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। বাসে করে যাই 400 টাকা, 450, আর এখন হলো 600 টাকা টিকিট। এবার দেখতে পাচ্ছি না যে ট্রেন দেরি করে ছাড়তেছে। যদি কোনো ভাড়া কেউ বেশি নেয় এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। শেষ মুহূর্তেও জমজমাট ঈদের কেনাকাটা, মেহেদি উৎসব সহ নানা প্রস্তুতি। ফ্রান্সে কাল, অস্ট্রেলিয়ায় পরশু ঈদ। গণতান্ত্রিক সরকার আনতে সংস্কার বললেন প্রধান উপদেষ্টা। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ, দেশের পথে ডক্টর ইউনূস। অনির্দিষ্টকাল এই সরকারকে জনগণ চায় না বললেন মির্জা ফখরুল। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ। ভূমিকম্পে মৃত্যুকূপ, মিয়ানমারে প্রাণহানি ছাড়ালো 1000। থাইল্যান্ডে এখনও নিখোঁজ শতাধিক, ফের ভূকম্পনের শঙ্কা। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি শান্তবাজারে। পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মেম এবং আমি নাজমুস সাকিব। শুরুতেই ঈদ যাত্রার খবর। সাকিব, শুরুতেই আপনি বলছিলেন ঈদযাত্রার খবর দিয়ে শান্তবাজার শুরু করব। আমরা হয়তো আসলে পুরো ছুটিটা ঈদেই অফিসেই করব, কিন্তু তারপরেও কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন অনেক ঘরমুখ মানুষই, এবং তারা যেভাবে ঘরে যাচ্ছেন, রেলপথে অনেকে সদরঘাটে লঞ্চে চড়ে নানা মাধ্যমে তারা কিন্তু ঘরে ফিরছেন। এ বিষয়ে আমরা সদরঘাট থেকে সরাসরি বেশ কয়েকজন প্রতিনিধি যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন সানি মৃধা, এবং এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত আছেন কিন্তু দেবরাজ দেব। শুরুতে আমরা যেতে চাই সানি মৃধার কাছে। সানি, জানাবেন যে সদরঘাটে আজকে যাত্রীর চাপ কম, যেহেতু যাত্রীর চাপ কম না বেশি জানাবেন, এবং যেহেতু কয়েকদিন পরে আসলে ঈদ, সেক্ষেত্রে কি পরিমাণ মানুষের সমাগম দেখতে পাচ্ছেন আজকে? যদি আপনাকে বলি যে আজকে অর্থাৎ গতকালকে সরকারি ছুটি হওয়ার পর থেকে গতকালকে যে পরিমাণে ভিড় হয়েছে, একই রকম চিত্র আমরা সদরঘাটে কিন্তু এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো সদরঘাট জুড়ে বেশিরভাগ যদি বলি হাতিয়া বা ভোলা চরফ্যাশন যে রুট রয়েছে, সেই রুটে কিন্তু অনেক যাত্রীর সমাগম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ গত কয়েকদিনে সরকারি ছুটি হওয়ার আগে বা শেষ রোজার দিকে যে কয়েকদিন আমরা লক্ষ্য করেছি, সেই কয়েকদিনে কিন্তু এরকম কোনো ভিড় ছিল না। তবে আজকে একদম আমরা স্বাভাবিকভাবে আগে যেরকম একটা লঞ্চ ঘাটে ভিড় দেখতাম, অর্থাৎ বাড়িমুখী ঘরমুখী মানুষদের যে ভিড়টা থাকতো, একই রকম ভিড় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভোলা চরফ্যাশন, হাতিয়া বা আমতলী, বরগুনা, পাথরঘাটা, মুলাদি, এই সব রুটে যেসব লঞ্চ রয়েছে, যেসব রুটের যেসব যাত্রী রয়েছে, সেসব যাত্রীরা কিন্তু বেশিরভাগই আজকে পুরো সদরঘাট মুখী হয়েছেন। অর্থাৎ আমরা গত কয়েকদিন ধরে তাদের পক্ষ থেকেই শুনেছিলাম যে যদি বেশ কিছু গার্মেন্টস বা ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরে কিন্তু সেই চাপ বাড়তে পারে, এবং তাদের কথা মতো কিন্তু আমরা সেটাও লক্ষ্য করেছি। অর্থাৎ শুক্রবারে কিন্তু একই রকম চাপ ছিল এক প্রকার, কিন্তু আজকে আমরা বেশ কিছু লঞ্চ ঘাট আমরা দেখলাম ঘুরে ঘুরে, সেখানে আমরা বেশ কিছু লঞ্চ আমরা দেখেছি, সেখানে কিন্তু একদম ছাদ থেকে শুরু করে একদম সর্বত্রই কিন্তু তৃতীয় শ্রেণীর ডেক যেটা বলে, সেখানেও কিন্তু যাত্রীদের একদম পা ফেলার জায়গা হয় না, এমন অবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি। একই সাথে কিন্তু এখন আমরা যে জায়গাটি দাঁড়িয়েছি, যে পন্টুন 12তে দাঁড়িয়েছি, যেখান থেকে আসলে ভোলা চরফ্যাশন, বেতুয়া, হাতিয়া
পটিয়া রুটে যেসব লঞ্চগুলো চলাচল করে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি একদম পা ফেলার মতো কোনো জায়গা হচ্ছে না, অর্থাৎ প্রচুর যাত্রীদের চাপ রয়েছে এবং সেটা সামাল দিতে কর্তৃপক্ষেরও এক প্রকার হিমশিম অবস্থা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু বেশ কিছু ঘটনা আমরা দেখেছি যে এখানে কুলিদেরও একটা প্রভাব আমরা এখানে দেখতে পেরেছি। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত কয়েকদিনে যেরকম তাদের উপস্থিতি লক্ষ্য করা ছিল, আজকে সেরকম উপস্থিতি কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করতে পারছি না। তবে আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা কোনো ধরনের ঘাটতি তারা রাখছেন না। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু 24 ঘন্টা এই সদরঘাট নদীর বন্দরে কিন্তু তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে রোজা উপলক্ষে কিন্তু সব ধরনের বাল্কহেড বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়কে মাথায় রেখে, অর্থাৎ এই সময়টাই কিন্তু কালবৈশাখী ঝড় হয় এমন কথা মাথায় রেখে কিন্তু তারা ঢাকা সহ যেসব বাংলাদেশ যে কয়টি নদী বন্দর আছে এই নদী বন্দরগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে বলে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানা হয়েছে। এছাড়াও কিন্তু প্রতিদিনই অর্থাৎ 23 তারিখ থেকে আমাদেরকে কিন্তু 23 তারিখ থেকে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তবে এবার ঈদে কিন্তু আমরা যতটুকু জানি 38টি রুটে 175টি লঞ্চ চলাচল করবে বলে আমাদের জানিয়েছে। তো এই ছিল আসলে ঈদ যাত্রার সবশেষ, নৌপথে ঈদ যাত্রার সবশেষ খবর আমার কাছে। সদরঘাট থেকে সানি মৃধা যুক্ত হয়েছিলেন। এবারে যাব কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী দেবরাজ দেবের কাছে। দেবরাজ, আপনার কাছে জানতে চাই, আমরা তো বলছিলাম সময় মতো সকল ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ট্রেনের টিকিট নিয়ে আসলে কোনো রকম জালিয়াতি কিংবা সিন্ডিকেট অথবা কালোবাজারির মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি এরকম কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? আর যাত্রীদেরকে দেখা যাচ্ছে যে ট্রেনের ছাদে উঠে তারা যাত্রা করছেন, এটির আসলে কারণ কি? ট্রেনের টিকিটের সংকট রয়েছে নাকি তারা টিকিট পাননি, তারা আসলে কি বলছেন? এই মুহূর্তে আছি আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আসলে আমরা জানি যে আর একদিন পরেই হয়তো এই ঈদের যে আনন্দ আয়োজন সেই ঈদ শুরু হবে, অপেক্ষার প্রহর। সেই প্রহর কাটাতে কিন্তু প্রিয়জনের সাথে ঘরে ফেরার জন্যই কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতি বছরের মতো কিন্তু এবারও দেখতে পাচ্ছি আমরা কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। আমি যদি একটু ক্যামেরাতে দেখাই যে ট্রেনের যে কথা বা টিকিটের কথা বলছিলেন, আমরা দেখতে পেয়েছি যে টিকিটগুলো কিন্তু এখন অনলাইন মাধ্যমে হয়ে যাওয়াতে আগের মতো কিন্তু দীর্ঘক্ষণ আসলে প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টারে অপেক্ষা করতে হতো যাত্রীদের, যারা ঈদের সময় নিজের বাড়ি ফিরে যাওয়ার তাড়নায় যারা আসতেন তাদের যে ভোগান্তি হতো, সেখান থেকে রেহাই পেলেও আসলে যতটা সম্ভব মানে যত যাত্রী আসলে রেলে যাতায়াত করেন সেই অনুযায়ী কিন্তু আসলে টিকিট সিট সংখ্যা নেই, টিকিটও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আসলে সেভাবে বিক্রি করতে পারে না, যার কারণেই কিন্তু প্রতি বছরই আসলে গাদাগাদি করে কিন্তু এই ট্রেন যাত্রা করে থাকে। তো আপনি হয়তো দেখছেন ক্যামেরাতে যে এখনও যে 7:30 চিত্রা এক্সপ্রেস ছেড়ে যাবে, সেটির ছাদে কিন্তু প্রচুর মানুষ আসলে আমরা দেখতে পাচ্ছি এবং অধিকাংশই কিন্তু আসলে আপনার স্ট্যান্ডিং টিকিট অথবা বিনা টিকিটে কিন্তু ভ্রমণ করছে এবং ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করছে। আমরা এখানে রেল পুলিশের কিন্তু এক ধরনের আপনার কার্যক্রম পরিচালনা করতে দেখছি। তারা কিন্তু যারা ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছেন তাদের প্রতিহত করার চেষ্টা করলেও তাদের সংখ্যা আসলে কম হওয়াতে কিন্তু সেই সুযোগ কিন্তু তারা আসলে পাচ্ছে না এবং এই যে ভোগান্তি, এই যে ট্রেন বাড়ির পথে যাত্রা ভোগান্তি, এইটা কিন্তু হাসি মুখে মেনেই যাত্রীরা তাদের যে প্রিয়জনের কাছে ঈদ করতে যাচ্ছে এবং তাদের সাথে কথা বলেছে। যখন তারা কিন্তু বলেছে যে ট্রেনের টিকিট না পাওয়া এবং বাসে সড়ক পথে আসলে যাতায়াতে অসুবিধা থাকায়, বাসের টিকিট পর্যাপ্ত না থাকায় আসলে তারা জীবনের এই ঝুঁকি নিয়েই কিন্তু চলাচল করছে। আর যেটা হচ্ছে যে রেলের যে শিডিউলের কথা বলছিলেন, যে শিডিউল আসলে সেভাবে এখন পর্যন্ত বিপর্যস্ত হয়নি। সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ের কাছাকাছি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট হয়তো বিলম্বে সেই রেলগুলো ছেড়ে যাচ্ছে ঢাকার কমলাপুর স্টেশনে। তবে এখন পর্যন্ত বড় কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই যাত্রা হয়তো চলতে থাকবে চাঁদ রাত পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত প্রিয়জনের কাছে ফেরার এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই কষ্ট মুখ বুঝেই কিন্তু চলে যাচ্ছে সবার বাড়িতে। তো আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল সর্বশেষ তথ্য।
সাকিব, আমাদের সঙ্গে সহকর্মী দেবরাজ দেব যুক্ত হয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। সময় মতো যে ট্রেনগুলো চলে যাচ্ছে সেই ট্রেনের খবর, পাশাপাশি যারা আসলে ঘরমুখো মানুষ রয়েছেন, বাড়ি ফিরছেন, তাদের কথাও কিন্তু জানাচ্ছিলেন দেবরাজ। আমরা যেমন ঢাকার খবর জানছিলাম, আমরা একটু ঢাকার বাইরে অর্থাৎ সাভারে একটু যেতে চাই, যে সেখানে আমাদের হুমায়ুন কবির সহকর্মী রয়েছেন। জানতে চাই যে হুমায়ুন, সেখানে আসলে কি অবস্থা? ঢাকা আরিচা সড়কটা আমরা প্রায় সময় দেখি যানজট লেগে থাকে, ঈদের সময় আরও বাড়ে, এবার আসলে কেমন দেখছেন? সাকিব, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা আরিচা মহাসড়কের, বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়কের বাইপাইল এবং নবীনগর, এই দুটি পয়েন্ট দিয়ে কিন্তু উত্তরবঙ্গের 22টি জেলার মানুষের আসলে যাতায়াত, এবং ফলে কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যানজটে কিন্তু অতিষ্ঠ হয় ঘরমুখী যাত্রীরা, মানে ভোগান্তি কিন্তু চরমে থাকে। কিন্তু এবছর কিন্তু আমরা ব্যতিক্রম লক্ষ্য করছি। আমরা দেখেছি গার্মেন্টসগুলো স্টেপ বাই স্টেপ ছুটি হওয়ার কারণে, পর্যায়ক্রমে ছুটি হওয়ার কারণে আমরা সকালে যেমনটি জানিয়েছিলাম যে গত বুধবার 8% এবং পরে বাকি বৃহস্পতিবার 18% এবং গত শুক্রবার মানে গতকাল কিন্তু 30% গার্মেন্টস ছুটি হয়েছিল, এবং আজকে সর্বশেষ 44% শিল্প কলকারখানা কিছু ছুটি ঘোষণা করেছে। ফলে স্টেপ বাই স্টেপ গার্মেন্টসগুলো ছুটি হওয়ার কারণে কিন্তু যানজটের যে একটি মাত্রা সেটি কিন্তু কমে এসেছে, এবং এবারের ঈদ যাত্রাকে মোটামুটি স্বস্তির ঈদ যাত্রা কিন্তু বলছেন এখানে যারা ঘরমুখী মানুষ রয়েছেন, তারা মোটামুটি স্বস্তিতে কিন্তু বাড়ি ফিরছেন। এবং তারা, আমরা দেখেছি সকাল থেকে নবীনগর বাস স্ট্যান্ড, বাইপাইল এবং সাভার, আমিনবাজার, চক্রবর্তী এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক যেটি রয়েছে, গোটা মহাসড়ক জুড়ে কোথাও আসলে তেমন কোনো যানজট দেখা যায়নি। তবে ধীর গতি রয়েছে, মানুষের ঘরমুখী মানুষের চাপ বেড়েছে, গাড়ির চাপ বেড়েছে, ফলে কিন্তু বাস স্ট্যান্ডগুলো যেখানে সেখানে কিন্তু আমরা ধীর গতি লক্ষ্য করেছি। এছাড়া কিন্তু আর তেমন কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। এবং যানজট নিরসনে আমরা দেখেছি জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের পাশাপাশি এবার কিন্তু যোগ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা কিন্তু গুরুত্বপূর্ণ স্পটগুলোতে তারা দায়িত্ব পালন করছেন, ফলে কিন্তু এবার যানজটের মাত্রাটা কমে এসেছে, এমন কথাই কিন্তু বলছেন ঘরমুখী মানুষ। এছাড়া আমরা ঘরমুখী যাত্রীদের সাথে কথা বলেছি, যারা নারীটারে বাড়ি ফিরছেন, তারা বলছেন যে আসলে এবারের যাত্রা বেশ স্বস্তিদায়ক, তেমন কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তারা বাড়ি যেতে পারছেন। তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তবে তাদের অভিযোগ রয়েছে, তারা কিন্তু যাত্রীরা বলছেন তারা এই যাত্রায় তাদের যানবাহনে চলতে কোনো সমস্যা না হলেও তারা কিন্তু যানবাহনের যারা ভাড়া নিচ্ছেন, ট্রান্সপোর্টের যেসব ভাড়ার টিকিট কাউন্টারগুলো রয়েছে, তারা আসলে ভাড়া 2 গুণ কিংবা 3 গুণ পর্যন্ত কোনো ক্ষেত্রে ভাড়া নিয়েছে। এ বিষয়ে যাতে মোবাইল মনিটরিংয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি কিন্তু ঘরমুখী মানুষ জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঘরমুখী মানুষের সর্বশেষ যাত্রার পরিস্থিতি নিয়ে নবীনগর থেকে বিস্তারিত। এবার প্রধান উপদেষ্টার চীন ফেরত প্রসঙ্গ। স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার আনতে সংস্কার চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। বেজিং থেকে বিস্তারিত জানিয়েছেন বেলায়েত হোসাইন। পৃথিবীর অন্যতম সেরা বিদ্যাপীঠ চীনের পেকিং বিশ্ববিদ্যালয়। 127 বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের শিক্ষার্থী এবং পেকিং বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের চীনা শিক্ষার্থীরা অভ্যর্থনা জানান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সাদরে গ্রহণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গো চিং হোয়াং। এরপরই ঘোষণা দেওয়া হয় পেকিং বিশ্ববিদ্যালয়ের সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করা হয়েছে ডক্টর ইউনূসকে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেন তার 3-0 ধারণা, কিভাবে টেকসই বিশ্ব ব্যবস্থার দিকে এগোনো যায় তা নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। So my struggle has always been to go back to find out the faults in the system that we promote, we teach the young generation, so that we do not repeat the same thing for the next generation. One where even the poorest individuals could access the services of the institutions which are created for people. I've been promoting the idea to let the young people come to the universities, get good degrees from good institutions, and then go to the job market to become job seekers. I have been telling that this is a wrong idea. Human beings are not born to become job seekers.
ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে অনারারি অধ্যাপক ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয়ে। সেই সময়কার স্মৃতিচারণ করেন তিনি। বলেন, চীন বাংলাদেশের সম্পর্কে গুরুত্বের সঙ্গে স্থান পাবে শিক্ষা বিনিময়। I have a deep and personal attachment with Peking University. Back in October 2006, I had the opportunity to be appointed as the honorary professor. To me, today's conferment is more than a personal honor. I see this as a recognition, as an acknowledgement of the resilience and courage and determination of the people, especially millions of women and young entrepreneurs who continue to prove that no challenge is too big. তিনি জানান, নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের মাধ্যমে স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার আনার পথে হাঁটছে সরকার। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতিমালার কথা বলে তিনি আরও জানান, প্রত্যেক ব্যক্তির সমান সুযোগ নিশ্চিত করছে বর্তমান সরকার। A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. পরে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। আলাদা করে খোঁজ নেন বাংলাদেশের শিক্ষার্থীদের। সবশেষে সবার সাথে ধন্যবাদ বিনিময় করে বিদায় নেন প্রধান উপদেষ্টা। কথায় আছে, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। পৃথিবীর অন্যতম সেরা বিদ্যাপীঠ, জ্ঞানের আধার এই পিকিং বিশ্ববিদ্যালয়, যেখান থেকে সম্মাননাসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিলেন দীর্ঘ এক ভাষণ। এর মাধ্যমেই সমাপ্তি হলো প্রধান উপদেষ্টার ঐতিহাসিক চীন সফরের। পিকিং বিশ্ববিদ্যালয় থেকে বেলায়েত হোসাইন, এখন বেইজিং, চীন। অন্তর্বর্তী সরকারকে জনগণ অনির্দিষ্টকাল মেনে নেবে না বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটির 42 নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জনগণের স্বার্থ বিঘ্নিত হলে বিএনপি আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ফেসবুক, ইউটিউবে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন বিএনপির মহাসচিব। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা পরিস্থিতি নির্বাচন করবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। আমরা এখন বলছি, আমরা এখন রাস্তায় নামি না। জনগণের স্বার্থের ভিতরে বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছে? তাদের 71 সালের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তাদের রাজনৈতিক দল 71 সালে অপরাধ করেছেন বলে মনে করে এখন 71-এর স্মৃতি ভুলিয়ে দিতে চান আপনারা? বিশ্বে প্রথম দেশ হিসেবে সবার আগে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করল ফ্রান্স। ঘোষণা অনুযায়ী ফ্রান্সে ঈদ উল ফিতর উদযাপিত হবে 30 মার্চ। শনিবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ করেছে ইউরোপের দেশটি। ইউরোপের অনেক দেশেও রোববার ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 31 মার্চ অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপনের দিন ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল। এছাড়া মালয়েশিয়া এবং ব্রুনেও 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপনের দিন
ঘোষণা করেছে। এতে দেশগুলোতে শুরু হয়ে গেছে ঈদের প্রস্তুতি। কাজের তাগিদে দেশগুলোতে বসবাস করা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ মাঠে। তবে অন্যান্য বারের মতো এবার নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি নেই। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ধর্ম সচিব ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তবে এবছর ঈদগাহ মাঠে চোখে পড়েনি ডগ স্কোয়াড, পুলিশ, র্যাব কিংবা রাষ্ট্রীয় বাহিনীর বাড়তি নিরাপত্তা বলয়। এবার জাতীয় ঈদগাহে 121টি কাতারে মুসল্লি ধারণ ক্ষমতা 35,000, আর ভিআইপি সারিতে সক্ষমতা 250। এবার ঈদের প্রথম জামাত হবে সকাল 8:30টায়। সারা দেশের পাশাপাশি রাজধানীতেও বইছে চৈত্রের তাপদাহ। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে সিরাজগঞ্জ ও যশোর জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। আসছে ঈদের সারা দেশে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে গরম সঙ্গী করে ঈদ উদযাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। রাব্বি হোসেনের প্রতিবেদন। চৈত্রের খরতাপে গাছের পাতারাও ধুঁকছে এক ফোঁটা বৃষ্টির পানির অভাবে। তীব্র শোক লেগে আছে পথের ধুলোমাখা গাছের পাতায় পাতায়। ঘরের বাইরে চৈত্রের চড়া রোদ থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে পথে বের হতে হয় শ্রমজীবী মানুষকে। রোদের তাপ থেকে বাঁচতে মাথা লুকোনোর চেষ্টাও করেন কেউ কেউ। গত কয়েকদিনের তীব্র গরম কাহিল করেছে নগরীতে খেটে খাওয়া এই মানুষদের। বাসায় থাকতে তো চাই, কিন্তু বাসায় থাকা হয় না। কেন যে সংসার 2-4 জন সদস্য আছে, ঈদের বাজার করার লাগবো। পরিশ্রম না করলে তো ভাত খাওয়া যেত না। একমাত্র চুরি হলে না, নিজের জান গেল তো ফুলান বাঁচানি লাগবে। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের মাঝেও রয়েছে অস্বস্তি। তীব্র গরমকে সঙ্গী করেই বাড়ি ফেরার পাশাপাশি শেষ মুহূর্তে কেনাকাটাও সারছেন অনেকেই। বিশেষ করে 2-3 দিন যাবত অনেক, আজকে প্রচন্ড গরম। যারা বের হয়েছে বাইরে তারা বুঝতে পারবে গরম কাকে বলে। কষ্ট হলেও তো সমস্যা নাই, তো করতে হবে, না করলে তো আর চলার মতন উপায় তো নাই। এদিকে আবহাওয়া অফিস বলছে, রংপুর, চট্টগ্রাম ও ময়মনসিংহ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি তাপদাহ। বিশেষ করে সিরাজগঞ্জ ও যশোরে গরমের তীব্রতা সবচেয়ে বেশি। শনিবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.4 ডিগ্রি সেলসিয়াস। যারা খেটে খাওয়া মানুষ, নুন আনতে পান্তা ফ্রায়, এদের জন্য সমস্যা। রোদের তাপ সহ্য করতে না পেরে এখানে জিরাচ্ছি রিক্সা পার্কিং করে। এই রোদে রোজা থেকে তো ঠিক মতন খাটতে পারতি না, আর প্রচন্ড রোদ। এত রোদ কালকের তুলনায় দিন যাচ্ছে তোর গরম বেশি হচ্ছে। এছাড়া ঈদের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এখন যে অবস্থা আছে এর চাইতে কম হবে, এবং যে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা ওইরকম করছি না। সারা দেশে হয়তো বৃষ্টিহীন থাকবে, তবে এখন যেহেতু কালবৈশাখীর সময় যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় মানে স্থানীয় বা কিছু মেঘমালা তৈরি হয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন এই তাপমাত্রা না কমলেও অন্তত বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শেষ মুহূর্তে জমজমাট ঈদের কেনাকাটার খবর জানাতে যমুনা ফিউচার পার্ক থেকে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। গালিব, শেষ সময়ে ক্রেতারা কোন কোন পণ্যের দোকানে ভিড় করছেন? ঈদ ঘিরে বিক্রি নিয়ে দোকানিরা আসলে সন্তুষ্ট কিনা, কি জানিয়েছেন তারা? আজকে 28 রমজান শেষ হয়ে গেল, তার মানে একেবারে শেষ মুহূর্ত। আর 2 দিন কিংবা 1 দিন পরেই সেই পবিত্র ঈদ উল ফিতর, অর্থাৎ মানুষের একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতিটা সেটাই এখন সেরে নিচ্ছেন। আমার সাথে কিছু ক্রেতার কথা হলো, তারা বললেন যে অনেকে হয়তো অফিসের ব্যস্ততার কারণে এই শপিং করতে পারেনি, যেহেতু এখন ছুটি পেয়ে গেছেন তাই পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে যে কেনাকাটা সেটা সারতে এসেছেন। আবার অনেকেই বললো যে এই শেষের দিকে এসেই তাদের বোনাস হয়েছে বিধায় তারা ঈদের শপিং করতে এসেছেন। আর আমরা এখানে যমুনা ফিউচার পার্কে এসে যেটা আসলে দেখতে পেলাম যে এখানে খুব একটা ভিড় চোখে পড়লো না, যদিও ইফতারের ঠিক পরপরে যেহেতু আমরা বিক্রেতাদের সাথে কথা বললাম, বিক্রেতারাও একই কথা বললো যে শেষ দিকে গতকাল পর্যন্ত যে পরিমাণে ভিড় ছিল ক্রেতাদের সেটি আজকে তারা পাচ্ছেন না, সকালেও পাননি কিংবা ইফতারের পর এখন পর্যন্ত পাননি। বিক্রেতারা যেটা তাদের বেচা বিক্রি নিয়ে যেটা বললেন আমাদেরকে, সেটি হচ্ছে যে এবারের ঈদ উল ফিতরে সব ব্রাঞ্চে, আমরা এখন একটি অভিজাত শপিং মলের একটি ব্র্যান্ডের শোরুমে আছি,
তারা যেটি বললো যে তাদের যে টার্গেট দেওয়া হয়েছিল সেই টার্গেট এখন পর্যন্ত তারা ফুলফিল করতে পারেননি। তবে তারা আশা করছেন যে হয়তো আগামী 2 দিনে যদি বেচা বিক্রি ভালো হয়ে থাকে তাহলে হয়তোবা হতে পারে তাদের সেই টার্গেট পূরণ। যেটি তারা বলেছেন যে মাসের একেবারে শুরুতে মানে রমজানের শুরুর দিকে তাদের বেচা বিক্রিটা খুব একটা আশানুরূপ হয়নি বিধায় তাদের এই টার্গেটটা ফুলফিল তারা করতে পারেননি। এছাড়াও আমরা দেখে থাকি যে রমজানে ঠিক সময় কেনাকাটার সময় আমরা বড় শোরুমগুলোতে খুব একটা ছাড় দেখি না। একই রকমভাবে এই শেষ মুহূর্তে এসেও যে তারা কোনো ছাড়ের ব্যবস্থা করেছেন এরকম কিছু আমাদের চোখে এই মুহূর্তে এই শপিং মলে আমাদের পড়েনি। আর সর্বোপরি যেটা আমার কাছে মনে হচ্ছে যে এবারে যেহেতু ঈদে একেবারে শেষ মুহূর্তে যেহেতু আমরা গরম অনুভূত হচ্ছে, মানুষজন পাঞ্জাবির ক্ষেত্রে একটু সুতির কিংবা আরামদায়ক যে পোশাকটি সেটির দিকে তাদের নজর বেশি এবং যাদের বাজেট হাতে রয়েছে তারা হয়তোবা এরকম আমরা দেখতে পাচ্ছি কয়েকজন কাস্টমার তারা ওই ধরনের পাঞ্জাবির দিকে ঝুঁকছেন। মিম, তো এই ছিল আমার কাছে যমুনা ফিউচার পার্ক থেকে ঈদ শপিং এর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন বোনাসের জন্য আপাতত 2 কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। এদিকে সব বকেয়া না পেলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থান করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। বিকেলে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে আন্দোলনরত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শ্রম সচিব একথা বলেন। আগামী 8 এপ্রিল শ্রমিক নেতাদের সঙ্গে আবারও বৈঠক হবে বলেও জানান তিনি। মে দিবসের আগেই পুরোপুরি সমাধান করা হবে। সে পর্যন্ত টিএনজেড গ্রুপের পরিচালক শাহিন সহ 3 কর্মকর্তা শ্রম অধিদপ্তরের হেফাজতে থাকবেন বলেও জানান তিনি। এ সময় শ্রমিকরা দাবি করেন তাদের বকেয়ার পুরো টাকা দিতে হবে। 2 কোটি টাকা দিলে শ্রমিকরা মাত্র 6 থেকে 7 হাজার করে টাকা পাবে বলে জানান। উল্লেখ্য, বকেয়া বেতন বোনাসের দাবিতে গত 23 মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে টিএনজেড গ্রুপের 3টি কারখানা শ্রমিকরা। 17 কোটি টাকা দরকার সমস্ত দেনা পাওনা, আর হলো আপাতত আরেকটা হিসাবে দেখলাম যে 10 কোটি টাকার মতো। এখন যে জিনিসটা হয়েছে যে ঠিক এই মুহূর্তে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 27 তারিখ আজকে মধ্যে 29 তারিখের মধ্যে 4টার মধ্যে যদি তারা ব্যাংকের বেতন টেতন থেকে ওখান থেকে যদি দিতে পারে তাহলে সমাধান হবে, না হলে তারা ফ্যাক্টরির মেশিনপত্র বিক্রি করে আপনাদের এই বেতনের ব্যবস্থা করবে। নগদে আমরা 3 কোটি টাকার ব্যবস্থা করেছি। এই 3 কোটি টাকা সমহারে আপনাদের বোধহয় যত শুনতে হবে, আমার শেষ হয় না তো, শোনেন, এটা আমরা আপাতত আপনাদের ঈদ যাত্রার জন্য আমরা আপাতত এটা আমরা দিয়ে দেব। নাটোরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল ব্যালট পেপার। শনিবার বেলা 12টার দিকে জেলা প্রশাসনের পুরনো বাংলোর মাস ছাড়ের নিচে পুঁতে রাখা হয় ব্যালট পেপারগুলো। সেগুলো উদ্ধার করা হয়েছে। এসব ব্যালটের বেশিরভাগই সিল দেয়া। উদ্ধার হওয়া প্রায় 100 বস্তা ব্যালটের মধ্যে অধিকাংশ ব্যালটই লালপুর বাগাতিপাড়া আসনের। পুলিশ জানায় গতকাল ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর আজ দ্বিতীয় দিনের মতো অভিযান চলছিল। এ সময় ব্যালটগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ হিংসা ও সন্ত্রাসের পুরনো রাজনীতি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বিকেলে ফেনী সদরের সরস্বতী স্কুল মাঠে গণ ইফতার আয়োজনে অংশ নিয়ে তিনি একথা বলেন। জুলাই 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে এটার মধ্য দিয়ে আমরা বলছি যে অতীতের যে হিংসা হানাহানির রাজনীতি ছিল এই রাজনীতিকে সাধারণ জনগণ ছাত্র জনতা না করে দিছে। দলাদলি, হিংসা, হানাহানি, চাঁদাবাজি, দখল, তারপরে মোটরসাইকেল নিয়ে শোডাউন, গাড়ি নিয়ে শোডাউন, এগুলো কিছুদিন চলবে, এগুলো আরো কিছুদিন থাকবে। কিন্তু তরুণরা যখন নেতৃত্ব দিতে উঠে আসবে তখন এগুলো আস্তে 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 পরাভূত হয়ে যাবে, পিছাই পড়বে। বরগুনার পাথরঘাটায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী আপন 3 ভাই নিহত হয়েছেন। সকালে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের সোনার বাংলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আত্মীয়র জন্য ঈদ উপহার নিয়ে মোটরসাইকেল করে বরগুনার পাথরঘাটার দিকে যাচ্ছিলেন 3 সহোদর। সোনার বাংলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন 3 সহোদর নাদিম, শুভ ও শান্ত।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করে পুলিশ। আটক করা হয় চালকের 2 সহযোগীকে। ঈদ ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে মেহেদি উৎসব। পছন্দসই ডিজাইনে হাত রাঙাতে ছোট থেকে বড় সব বয়সী নারী ভিড় করছেন এসব জায়গায়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন বেইলি রোড থেকে মেহেরিন অ্যানি। অ্যানি, জানাবেন যে মেহেদিতে হাত রাঙাতে খরচ কেমন পড়ছে এবং আগ্রহীদের ভিড় আজকে কতটা দেখছেন? সাকিব, প্রতি বছরই ঈদের আগে আগে ছোট থেকে বড় সব বয়সী নারীদের কিন্তু আসলে মেহেদি পরার একটি উৎসবের মতো আয়োজন হয় এবং এবছরও কিন্তু রাজধানীতে বিভিন্ন জায়গায় মেহেদি উৎসব শুরু হয়েছে। আপনাকে যদি আমার পেছনে দেখায়, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সারি করে রাস্তার 2 পাশেই কিন্তু মেহেদির যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো করা হয়েছে এবং এখানে ক্রেতারা আসছেন। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে ক্রেতাদের এখানে মেহেদি পরার জন্য কত খরচ হচ্ছে, সেই জায়গাটা থেকে যদি বলি যে এখানে আসলে সব ধরনের মেহেদি আছে। অর্গানিক মেহেদি থেকে শুরু করে 5 মিনিটে রং হয় সেই ধরনের মেহেদিও এখানে আছে এবং হাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসলে মেহেদি শিল্পীরা আছেন তারা কিন্তু ক্রেতাদের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছেন এবং এখানে তাদের মোটামুটি এখানে 100 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত কিন্তু এখানে মেহেদি দেয়া হচ্ছে এবং সেখানে আসলে নন ব্রাইডাল, সেমি ব্রাইডাল এবং ব্রাইডাল যেসব মেহেদি ডিজাইনগুলো রয়েছে সেগুলো দিতে গেলে কিন্তু এক একজনকে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত কিন্তু খরচ গুনতে হবে। তবে এখানে সব ধরনের দামের মধ্যে কিন্তু মেহেদি রাখা হয়েছে এবং যারা ডিজাইন করছেন তারা কিন্তু এখানে তাদের ক্যাটালগের রাখা হয়েছে এবং যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু ফোনের মাধ্যমে তারা তাদের ডিজাইন নিয়ে আসছেন। সেটা দেখেও যারা আসলে মেহেদি শিল্পীরা আছেন তারা তাদের মেহেদি ক্রেতাদের হাতে নানা রঙে নানাভাবে কিন্তু আঁকছেন। এবং আপনাকে বলে রাখি, এখানে আসলে যারা ক্রেতারা আসছেন তারা বলছেন যে ঈদকে ঘিরে তাদের যে একটি মেহেদি পরার যে আয়োজন, সেটি কিন্তু তারা এখানে বেশ উৎসবমুখর আয়োজনে তারা করছেন এবং তারা বলছেন যে এই যে একই সাথে এতগুলো স্টলের মাধ্যমে দেখে শুনে তারা আসলে মেহেদি দিতে পারছেন, এতে আসলে তারা অনেকটাই খুশি। তো সাকিব, এই ছিল আমার কাছে সবশেষ। 100 বছরের মধ্যে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে মিয়ানমারে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। জান্তা সরকার এমন তথ্য দিলেও এই সংখ্যা 10,000-এ পৌঁছতে পারে বলে আশঙ্কা মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS-এর। মানবিক এই সংকটে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে প্রতিবেশী থাইল্যান্ডের ব্যাংককে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অন্তত 100 নির্মাণ শ্রমিক। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। এ যেন এক দুঃস্বপ্নের ঘোর। বিধ্বস্ত নগরে স্বজন হারানোর শোক আর অনিশ্চয়তায় ভরা জীবনের সাথে লড়ে যাচ্ছেন মিয়ানমারবাসী। এক রাতের ব্যবধানে 7.7 মাত্রার ভূমিকম্প আর 13টি আফটারশকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। 91 বছরের পুরনো সেতু, ছোট বড় অসংখ্য স্থাপনা, এমনকি শান্তির বার্তা ছড়ানো প্যাগোডা, প্রকৃতির নির্মমতা থেকে রেহাই পায়নি কোনো কিছুই। ধসে গেছে দুর্যোগের জন্য খুলে রাখা অস্থায়ী আশ্রয় কেন্দ্র। শনিবার সকালে উদ্ধারকর্মীদের সাথে অভিযানে যোগ দেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন জান্তা প্রধান মিন অং হালিং। এর আগে জান্তা প্রধান জানান, শক্তিশালী ওই কম্পনে নেইপিদো, সাগাইং, মান্দালয় সহ 5টি শহরে অসংখ্য ভবন ধসে গেছে। রাস্তায় সৃষ্টি হয়েছে ফাটলের। শুক্রবারের ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তাও চেয়েছেন তিনি। জান্তা সরকার এমন তথ্য দিলেও মৃতের সংখ্যা 10,000-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS-এর। সংস্থাটির দাবি, ক্ষয়ক্ষতির বিচারে গেল 100 বছরে এমন প্রলয় দেখেনি মিয়ানমার। ভূমিকম্পের পর মিয়ানমারে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন দেশটির জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে সম্মিলিতভাবে মিয়ানমারের জন্য সহায়তা পাঠাবে জাতিসংঘ। Yeah, we're going to be helping. We've already alerted the people. Yeah, it's terrible what's happened. It's a real bad one, and we will be helping. We've already spoken with the country. The government of Myanmar has asked for international support, and our team in Myanmar is already in contact in order to fully mobilize our resources in the region.
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়াতে দেশটিতে 15 টন ওজনের ত্রাণ পাঠিয়েছে ভারত। উদ্ধার অভিযানে যোগ দিতে মিয়ানমারে পৌঁছেছে চীনের বিশেষ দল। মিয়ানমারের ভূমিকম্পের আঁচ থেকে রক্ষা পায়নি থাইল্যান্ড। বিবিসি জানায়, শুক্রবারের কম্পনে ব্যাংককে ধসে গেছে অন্তত 3টি নির্মাণাধীন ভবন। এর মধ্যে 30 তলা একটি ভবনের নিচে আটকা পড়ে আছেন শতাধিক শ্রমিক। শনিবার সকাল থেকে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের পাশে বসে চোখের জল ফেলছেন শ্রমিকদের পরিবারের সদস্যরা। ใช่ภาวนาให้ลูกไปที่โรงพยาบาลแล้ว ไม่ได้แจ้งอะไรเลยว่าชื่ออะไรไปอยู่โรงพยาบาลมั่งก็อาจจะไปอยู่โรงพยาบาลหรือว่าไงเนี่ย পর্যটন নগরী হিসেবে থাইল্যান্ডের খ্যাতি দুনিয়াজোড়া। শুক্রবারের ভূমিকম্পের জেরে চরম আতঙ্কে রয়েছেন ব্যাংককের অভিজাত হোটেলে অবস্থানরত পর্যটকরা। এদিকে এপ্রিলের 3 তারিখ বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে যাচ্ছেন বিশ্বনেতারা। এমন বিপর্যয়ের পরে সম্মেলনের আয়োজন ও রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে থাই সরকারকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভুটান প্রিমিয়ার লিগে পারো এফসির হয়ে খেলার ছাড়পত্র পেলেন 4 নারী ফুটবলার। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড খেলার জন্য মার্চের দ্বিতীয় সপ্তাহে ছাড়পত্র পেয়েছিলেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভিন। এবার ছাড়পত্র পেলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুসীমা সুমাইয়া ও সাবিনা খাতুন। 30 জানুয়ারি নারী ফুটবলে বিদ্রোহ করা 18 ফুটবলারের মধ্যে ছিলেন এই 4 নারী ফুটবলার। শেষ করছি সান্ধ্যবাজার। শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ঈদযাত্রায় সদরঘাটে উপচে পড়া ভিড়, যাত্রী চাপ সত্ত্বেও সময় মেনে চলছে ট্রেন। বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। বাসে করে যাই 400 টাকা, 450, আর এখন হলো 600 টাকা টিকিট। এবার দেখতে পাচ্ছি না যে ট্রেন দেরি করে ছাড়তেছে। যদি কোনো ভাড়া কেউ বেশি নেয় এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। শেষ মুহূর্তেও জমজমাট ঈদের কেনাকাটা, মেহেদি উৎসব সহ নানা প্রস্তুতি। ফ্রান্সে কাল, অস্ট্রেলিয়ায় পরশু ঈদ। গণতান্ত্রিক সরকার আনতে সংস্কার বললেন প্রধান উপদেষ্টা। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ, দেশের পথে ডক্টর ইউনূস। অনির্দিষ্টকালেই সরকারকে জনগণ চায় না বললেন মির্জা ফখরুল। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ। এবং ভূমিকম্পে মৃত্যুকূপ, মিয়ানমারে প্রাণহানি ছাড়ালো 1000। থাইল্যান্ডে এখনো নিখোঁজ শতাধিক, ফের ভূমিকম্পের শঙ্কা। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে যুক্ত হন youtube.com/c/এখন TV।